অস্থিরতা কাটছে না নিত্যপণ্যের বাজারে, ঊর্ধ্বমুখী লেবু, শসা, বেগুনের বাজার, চড়া চাল পেঁয়াজের দামও। সংবাদ মাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার, বললেন তথ্যমন্ত্রী। গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক করার প্রত্যয়। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। রমজানের দ্বিতীয় সপ্তাহেও বাজারে চলছে দাম বাড়ানোর প্রতিযোগিতা। মুদি বাজার থেকে শুরু করে সবজির বাজার সবখানেই অস্থিরতা। সরবরাহে ঘাটতি না থাকলেও লেবু, বেগুন এবং শসার দাম ঊর্ধ্বমুখী। মাছ, মুরগি এবং ডিমের বাজারে স্থিতিশীল থাকলেও বেড়েছে চালের দাম। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। রমজানের দ্বিতীয় সপ্তাহে অস্থিরতা কাটেনি সবজির বাজারে। এখনও ঊর্ধ্বমুখী লেবু, বেগুন ও শসার দাম। লেবুর হালি ঠেকেছে ৮০ টাকায়, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, আর কাঁচামরিচ বিক্রয় হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি। মাছ, মুরগি ও ডিমের বাজারে স্থিতিশীল থাকলেও বেড়েছে চালের দাম। কেজিতে ২-৩ টাকা বাড়ছে মিনিকেটে, জন্মজাম্মেল। আর পোলার চালে বাড়ছে ৬,৮০০ পোলার চালে ছিল, এখন ৭,০০০ টাকা মোজাম্মেল। আর সব মিনিকের দাম বাড়ছে, ২৮-এর দাম গেল সপ্তাহে একটু বাড়তি আর কি, ১২০ টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় বেশি বাড়ে না, এক সেমই চলে। শুক্রবার এলে শুক্র শনি ২ দিন একটু মাছের দাম বাড়তি থাকে। সীমিত আছে, ব্রয়লারের দাম বাড়েও না কমেও না। আর আপনার ওই লেয়ারটা ৩১০-২০ এরকম বিক্রি করি। রোজাদারের ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুর ও ফলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। কয়েকদিনের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ৪০ থেকে ১০০ টাকা। আপেলের দামটা বেশি, ৩৪০ টাকা, ৩৫০ টাকা। খেজুর আপনার হাইস্ট হলো ১৬০০ দিয়ে শুরু করে ৩০০ পর্যন্ত আছে। হাইব্রিড হচ্ছে ৮০ টাকা, দেশি শসা ১৪০ টাকা, আর টমেটো ৬০ টাকা, লেবু ৮০ থেকে ১০০ টাকা, মরিচ ১৬০ থেকে ১৪০ টাকা। যদিও ব্যবসায়ীদের দাবি, বাড়তি দামে পণ্য কেনা বিক্রয় করতে হচ্ছে বেশি দামে। তবে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়েছে বিক্রেতারা। শসা ১৫০ টাকা কেজি, মানে যেটা ৫০ টাকা কেজি হওয়ার কথা। করলা ২০০ টাকা কেজি, এটা ৬০-৭০-৮০ টাকা হইতে পারে। সবই তুলনামূলক দেখলাম বেশি আর কি। দ্রব্যমূল্য তো ওভারঅল বেশি, মানে সব কিছুরই দাম বেশি। কাঁচা বাজার লাস্ট উইকের চেয়ে একটু কম, কিন্তু এখনও অনেক বেশি। মাছের অবস্থা একটু দাম একটু বাড়তি আছে আর কি, বেশি আছে। এটা আমাদের মধ্য ফ্যামিলি যারা আছে, এরা যদি এটা একটু কমের দিকে হইতো আমাদের জন্য মোটামুটি সুবিধা হইতো, ভালো হইতো। রমজানে নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি অশুদ্ধ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ক্রেতাদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলোও করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের হাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ঠাকুরগাঁয়ের মানুষের কাছে তিনি চিরঋণী হয়ে থাকবেন, কারণ তিনি আজ জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছেন। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। ঠাকুরগাঁয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী, কারণ বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, এবং সেই সমর্থনের কারণেই আমি আজকে কাজ করার সুযোগ পেয়েছি। জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনা হবে। সরকারের নীতি নির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে। এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর চেক বিতরণ করেন।
আমি মন্ত্রণালয় তারপরে সরকারের নীতি নির্ধারক সবার সঙ্গে আলাপ আলোচনা করে ধীরে ধীরে আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। বাংলাদেশের ডাক বিভাগকে যুগোপযোগী করতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক এবং টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মত বিনিময়কালে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ইন্টারনেট সেবার মান বৃদ্ধি, ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ডাক বিভাগের আধুনিকায়নে সরকার কাজ করছে। গ্রাম পর্যায়ে ডাকঘরগুলোকে বহুমুখী সেবা কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও করা হচ্ছে। এ সময় টাঙ্গাইলের টেলি যোগাযোগ সেবার বিদ্যমান সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। প্রত্যেক উপজেলায় কোথায় কি করা যায়, আইসিডি পার্কের কথা চিন্তা করতে পারি আমরা। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছেন যে 3টে বড় বড় টেক পার্ক রয়ে গেছে, আপনারা জানেন। এই টেক পার্কগুলিতে কীভাবে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে সেই ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছে। আমরা চেষ্টা করছি বিদেশ থেকে ইনভেস্টার আনার জন্যে। তো আল্লাহ চাহে তো দেখি, কেবল তো আমরা 1 সপ্তাহ হয়ে গেল। উই হ্যাভ প্ল্যান্স, অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অলওয়েজ সে হ্যাভ প্ল্যান্স। শিশু প্রহর উপলক্ষে অমর একুশের বইমেলা আজ শুরু হয় বেলা 11টায়। এদিকে অমর একুশে উদযাপনের অংশ হিসেবে একাডেমির মূল মঞ্চে অনুষ্ঠিত হয় শিশু কিশোর চিত্রাঙ্কন এবং অডিটোরিয়ামে আবৃত্তি প্রতিযোগিতা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। অমর একুশে বইমেলায় আজ শিশু প্রহর। দিনের শুরুতেই আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাদা কাগজে রঙের ছোঁয়ায় ফুটে ওঠে ভাষা আন্দোলন, শহীদ মিনার আর লাল সবুজের বাংলাদেশ। ক্ষুদে শিল্পীদের তুলিতে একুশের চেতনা যেন পেয়েছে নতুন রূপ। ছোট্ট পাঠকদের কোলাহলে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। গল্প, ছড়া, কমিক্স আর শিক্ষামূলক বই ঘিরে ছিল তাদের উচ্ছ্বাস। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমার এখন আর্ট শেষ হলো, এখন আমি আবৃত্তিতে যাব। এখানে রফিক, বরকত, জব্বার আছে। আমার খুব ভালো লাগছে। উপরে ভাষা 5টা ভাষা শহীদ দিয়েছে আর নিচে হচ্ছে ভাষা আন্দোলনের পুরো দৃশ্যটা দিয়েছে। এখন আন্দোলন হয়েছিল, মিছিল হয়েছিল এবং সেই আন্দোলনকে আমরা স্মরণ করে 21শে ফেব্রুয়ারির দিন যে প্রভাত ফেরিতে মিছিলে বের হই এবং শহীদ মিনারে শ্রদ্ধা প্রকাশ করতে যাই ভাষা শহীদদের প্রতি। তো আমি সেটা তুলে ধরেছি। আমি শহীদ মিনার এবং যারা ভাষা আন্দোলন করেছে এবং যারা পাকিস্তানি সোলজার ওরা মারপিট করেছে এটা ছবি এঁকেছি। চিত্রাঙ্কনের পর মঞ্চে শুরু হয় আবৃত্তি প্রতিযোগিতা। একুশের কবিতা আর দেশত্ববোধক ছন্দে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। রঙে আর কণ্ঠে একুশের চেতনা ছড়িয়ে দিতে শিশুপ্রহর যেন হয়ে উঠেছে এক আনন্দঘন আয়োজন। অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন ও আবৃত্তির। রং তুলিতে ফুটে উঠেছে ভাষা আন্দোলনের গল্প আর আবৃত্তিতে ধ্বনিত হয়েছে একুশের চেতনা। নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করতে এই আয়োজন বলছেন আয়োজকরা। অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হজযাত্রার বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকিট এবং বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। এ সময় তিনি আরও বলেন, বিগত সরকার নানা কারণে কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেয়। সেই বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার।
নিজেও আমাদের মন্ত্রণালয়কে বলেছেন, আমাকেও ডেকে বলেছেন ব্যক্তিগতভাবে যে আপনারা হজের টিকিটের দাম কমান, এবং টিকিটের দাম এত কেন বেশি হবে। বিমান একটা লুজিং কনসার্ন ছিল, কিন্তু আমরা হিসাব করে দেখলাম লুজিং কনসার্ন কেন ছিল, সেগুলি চুলচেরা বিশ্লেষণ আজকে আমি করলাম না। এটাকে লাভজনক করা সম্ভব এবং টিকিটের দাম কমানো সম্ভব। আমাদের যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এটা সম্ভব, এবং আমরা ক্যালকুলেশন করেও দেখেছি যে বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। আপনাদের নাগালের মধ্যেই বিমানের টিকিটের দাম থাকবে ইনশাআল্লাহ। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর নেতৃবৃন্দ। গতকাল রাজধানীর বনানীতে মন্ত্রীর বাসভবনে অ্যাটকোর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের গণমাধ্যমকে কুক্ষিগত করে রেখেছিল। গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করবে। সেই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বানও জানান মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম, অ্যাটকোর পরিচালক এবং এশিয়ান টেলিভিশন এবং রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল সহ অন্যান্য পরিচালকবৃন্দ। হবে ইলেকট্রনিক মিডিয়া আরও বেশি, এটা কেবল ওনাদের কাছে আমি মনে করি না যে ওনারা কেবলমাত্র এটা একজন ব্যবসায়ী হিসাবে, একটা ব্যবসা উদ্যোগ হিসাবেই দেখেন। আমি নিশ্চিত না যে ব্যবসায়ী উদ্যোগের বাইরেও এর যে একটা সামাজিক যে দায় দায়িত্ব আছে, এবং ওনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের যে ওনাদের প্রফিটের বাইরে যে একটা বিরাট রোল আছে, এবং সেই রোলটাকে আমরা কিভাবে গণমুখী করতে পারি এবং কিভাবে সেখানে রাষ্ট্র সরকার ওনাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করতে পারে, আমরা এইভাবেই বিষয়টা দেখি। গত 24 ঘন্টায় সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়ন। অভিযানে আনুমানিক 46,47,000 টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, গরু এবং ভারতীয় মদ জব্দ করা হয়। সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান পাচার রোধে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের 22 বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান, দেশের সীমান্ত সুরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। সাভারের আশুলিয়ার ইয়ারপুরে বেড়ে চলছে কিশোর গ্যাংয়ের তাণ্ডব। ফলে এই এলাকা এখন পরিণত হয়েছে আতঙ্কের নগরীতে। দিনের পর দিন অস্ত্রের মহড়া, গোলাগুলি, হামলা, ভাঙচুর, ছিনতাই হওয়ার ঘটনায় পুলিশ গুটি কয়েক অপরাধীকে গ্রেপ্তার করলেও ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। শাকিল শেখের ছবিতে মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শোয়েব সাত্তার। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে আশুলিয়ার একাধিক কিশোর গ্যাং। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই চলে হামলা, ভাঙচুর, এমনকি গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ। নিয়মিত চলে অস্ত্রসহ মহড়াও। শুধু হামলা, ভাঙচুর আর গুলিতে থেমে নেই, সন্ধ্যা হলেই বিভিন্ন এলাকায় মাদকের আড্ডা ও চুরি ছিনতাইয়ের ভয়ানক থাবায় অতিষ্ঠ স্থানীয়রা। সবাই পিছন থেকে হামলা করে আব্বুর টাকা পয়সা মানিব্যাগ নিয়ে যায় এবং মাথায় ধারালো দা দিয়ে মনে করেন আঘাত করে। দুই একটা দল আছে, এরাই একজন কোবাইতে আসে একজনকে, এর মধ্যে সাধারণ মানুষজন এই জামলার মধ্যে পড়ে যায়, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। এরা হচ্ছে কি এই মারামারির কারণে দোকানদাররা ব্যবসা করে শান্তি পাইতে আসে না, সাধারণ মানুষেরও একটা ভোগান্তি। হুট করে এদিক থেকে আসে, হেলমেট পরে আসে, কোনো সমস্যা যদি করে কারোর সঙ্গে হুটঘাট করে চাপাটি দিয়ে কোনো কিছু দিয়ে মারিয়ে দিয়ে হোন্ডা নিয়ে আবার পালায়। যদিও পুলিশ বলছে প্রতিনিয়ত চলছে বিশেষ অভিযান। কিশোর গ্যাং দমনের তালিকা তৈরি করে নজরদারি বাড়ানো হয়েছে। ব্যক্তি স্বার্থকে হাসিল করার জন্য কিছু কিছু দলীয় ছত্রছায়ায় তারা কিশোর গ্যাংকে লালন পালন করে। আমরা তাদের বিরুদ্ধে কঠোরতর হব। এই জামগড়াকে আমরা সন্ত্রাস মুক্ত করে ছাড়বো। আইডেন্টিফায়ার যে বিষয়গুলো আছে, এগুলো আইডেন্টিফায়ার চেষ্টাও আমরা সবসময় করে যাচ্ছি। আমরা আশা করছি যে আমাদের যে পুলিশ সদস্য যারা আছে তারা খুব শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসবে। কিশোর গ্যাং পরিচালিত হয় মাদকের অর্থ থেকে, যে কারণে আমরা মাদক নির্মূলের বিষয়ে আমরা সোচ্চার হয়েছি। তো আমাদের বিভিন্ন অভিযান পরিচালনা হচ্ছে এবং আমরা এই বিষয়ে একটা পরিকল্পনা করেছি। আশা করি খুব দ্রুতই আমরা কিশোর গ্যাংয়ের হাত থেকে আশুলিয়া অঞ্চলকে রক্ষা করতে পারবো। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা 19 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।
মাদককে শেল্টার দেওয়ার জন্য কিন্তু কিশোর গ্যাংকে তৈরি হয়েছে। আমরা যখন মাদক নিয়ন্ত্রণ করব, এই কিশোর গ্যাংকে কিন্তু অস্তিত্ব থাকবে না। মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং এসে এই আইন শৃঙ্খলা মিটিং এ মত বিনিময়ের কথা বলবে, এটাকে অ্যালাউ করা হবে না। এদিকে ভোকেশনাল ট্রেনিং সহ কারিগরি শিক্ষায় কর্মমুখী করে তরুণদের অপরাধের অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। সরকারকে যেটি করতে হবে, কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে, ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। যেহেতু এই সমস্ত বাচ্চারা পড়াশোনায় এতটা ভালো না, তাদেরকে আসলে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুললেই তাহলে তাদেরকে দেশে এবং দেশের বাইরে আমরা কাজে লাগাতে পারব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে বিপদগামী কিশোর তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে, এমনটাই মত সচেতন মহলের। আপনারা যারা এখনো এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছেন কিংবা মাদকের সাথে জড়িত আছেন, তারা এখনো সময় আছে, ভালো হয়ে যান। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত পার্বত্য জেলা বান্দরবানে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে অবৈধ ইটভাটা কার্যক্রম। আর এসব অবৈধ ইটভাটা গিলে খাচ্ছে পাহাড়ের মাটি এবং বনের কাঠ। প্রশাসনের পক্ষ থেকে নামমাত্র অভিযান থাকলেও কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় বন্ধ হচ্ছে না ভাটা। এতে হুমকিতে পড়েছে পাহাড়ের পরিবেশ। প্রতিনিধি নুরুল কবিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি পর্যটন নগরী খ্যাত বান্দরবন আজ অবৈধ ইটভাটার দখলে। সবুজ পাহাড়ের বুক চিরে গড়ে উঠেছে একের পর এক অবৈধ ইটভাটা। কোথাও পাহাড়ের ঢালে শিক্ষা প্রতিষ্ঠান, আর ঘনবসতিপূর্ণ এলাকার পাশেই জ্বলছে ইটভাটার চুল্লি। অভাবের কারণে পাহাড়ে ইটভাটা পরিচালনায় নিষেধাজ্ঞা থাকলেও মানা হচ্ছে না কোনো নিয়মনীতি। জেলার ধানচি, লামা, আলিকদম সহ বিভিন্ন এলাকায় চলছে অর্ধশতাধিক অবৈধ ইটভাটা। এসব ইটভাটা নির্মাণে কাটা হচ্ছে পাহাড় আর উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল সহ কয়েকশো একর বনভূমি। ইট তৈরিতে পাহাড়ের মাটি ও বনের কাঠ ব্যবহার করায় ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এই ইটভাটার কারণে আমাদের এলাকার ব্যাপক ক্ষতি হচ্ছে। পাহাড়ে যে গাছগুলো আছে সব উধাও হয়ে যাচ্ছে, সব ব্রেক ফেলে ঢুকতেছে। মানুষ চলাই না পারে, যাই না পারে, স্কুল পাওয়া যায় না পারে, কিছু খরচা। দোলা বাড়ি লেখাপড়ার বিচ্ছিন্ন, লেখাপড়া করার জন্য স্কুল যোগাযোগ বিচ্ছিন্ন। পাড়ার সামনে একটা প্রাইমারি স্কুল আছে, ওখানে টিচাররা আসতেও মানে তাদের অসুবিধা হচ্ছে। এই ইটভাটা আমরা চাই বন্ধ হোক। এদিকে বান্দরবনে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত আছে বলে জানান জেলা প্রশাসক। যখনই এরকম আমরা নিউজ পাই আমরা তাৎক্ষণিক বলেছি, আমার ইউনিয়ন কিন্তু যায় এবং অনেক ফাইন করে আসে, কিন্তু ফাইন করাটাই আসলে কোনো মানে তাদেরকে প্রতিহত করার ক্ষেত্রে যথেষ্ট না। আরও কঠোর ধারায় তাদেরকে মানে নিয়মিত মামলা দায়ের করারও এখন আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা এই মৌসুমে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছি। এর বাইরে পরিবেশ অধিদপ্তর থেকেও জেলা কার্যালয় থেকে এসে ওনারা নিয়মিত মামলাও কিন্তু করেছেন। প্রতি ইটভাটায় দৈনিক পোড়ানো হয় 25 থেকে 30 মন কাঠ। তাই শুধুমাত্র জরিমানা দিয়ে নয়, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ইটভাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান স্থান। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অস্থিরতা কাটছে না নিত্যপণ্যের বাজারে। ঊর্ধ্বমুখী লেবু, শসা, বেগুনের বাজার, চড়া চাল, পেঁয়াজের দামও। সংবাদ মাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার, বলেন তথ্যমন্ত্রী। গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক করার প্রত্যয়। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।